কিশোরগঞ্জে ছাত্র আন্দোলনে গুলি ও হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ প্রথম কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতিকে আসামি করা হলো। মঙ্গলবার কিশোরগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন জুলাই আন্দোলনে আহত তহমুল ইসলাম মাজহারুল। দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পর কিছুটা সুস্থ হয়ে তিনি মামলাটি করেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। অভিযোগে বলা হয়, তাদের নির্দেশে গত ৪ অগস্ট শহরের স্টেশন রোড এলাকায় ছাত্র জনতার মিছিলে হামলা চালানো হয়। এছাড়া গ্রেনেড, ককটেল ও বোমা নিক্ষেপ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তাদের বিরুদ্ধে। চট্টগ্রামে ৮ মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। একই সাথে তার স্বাস্থ্য বয়স বিবেচনায় কারাবিধি অনুযায়ী চিকিৎসা ও ডিভিশন সুবিধা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। বুধবার সকালে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের ৩ বিচারক এই আদেশ দেন। হামলা, ভাঙচুর সহ বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক আইন ও দ্রুত বিচার আইনে তার বিরুদ্ধে মামলা হয়। এছাড়া একই সময়ে ৫ মামলায় আদালতে তোলা হয় চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীকে। চট্টগ্রামে পুলিশ চেকপোস্টে পরিচয়ে জানতে চাওয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আহত ৫ পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর চান্দগাঁও থানার মোহরা পুলিশ বক্সের সামনে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, আমিরুল ইসলাম এবং ফরিদ শেখ। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে মোহাম্মদ মোর্শেদ ও মোহাম্মদ করিম নামে ২ হামলাকারীকে আটক করে। পুলিশ জানায়, নিয়মিত তল্লাশির সময় একটি সিএনজি অটোরিকশার ২ যাত্রীর পরিচয় জানতে চান তারা। পরিচয়পত্র দেখাতে বলায় ক্ষিপ্ত হয়ে ওঠে যাত্রীরা। ঘটনাটি ভিডিও রেকর্ডের চেষ্টা করলে পুলিশ সদস্যদের ওপর হামলা করেন ২ যুবক। লক্ষ্মীপুরে অভিযানের সময় সিএনজি অটোরিকশা চালকদের হামলায় ৩ পুলিশ সহ আহত হয়েছেন ৪ জন। দুপুরে শহরের বাগবাড়ি এলাকার মেঘনা সড়কে এই ঘটনা ঘটে। আহতরা হলেন ট্রাফিক পুলিশ কনস্টেবল ঝোটন ভট্টাচার্য, টারজান বড়ুয়া, এএসআই সবুজ মিয়া ও এক সিএনজি চালক। পুলিশ জানায়, অবৈধ যানবাহনের বিরুদ্ধে সকাল থেকে মেঘনা সড়কে অভিযান চালানো হয়। বৈধ কাগজপত্র না থাকায় কয়েকটি অটোরিকশা আটক করা হয়। এই ঘটনার জেরে চালকরা ট্রাফিক পুলিশের ওপর হামলা চালায়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে উত্তেজিত সিএনজি চালকরা লক্ষ্মীপুর রামগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে ১ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আমরা কাগজপত্রবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান করছিলাম। তো অভিযান পরিচালনাকালীন সময়ে হঠাৎ করে বেশ কিছু শ্রমিক আমাদের ৩ জন সদস্যের উপর অতর্কিত হামলা চালায়। তো আমরা শুনে ওখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এখন মামলার প্রক্রিয়া চলছে। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারে নেয়ার প্রস্তুতির সময় চিকিৎসক ও নার্সের ইনজেকশন দেওয়ার পরপরই ২ রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সকালে হাসপাতালের ওয়ার্ডে এই ঘটনা ঘটে। মৃত রোগীরা হলেন মনিরুজ্জামান মল্লিক ও জহিরুল ইসলাম। রোগীর স্বজনদের দাবি, ডাক্তার ও নার্সদের চরম অবহেলা এবং ভুলের জন্যই তাদের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক হেলিস রঞ্জন সরকার বিষয়টি ভুল স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তির জন্য সুপারিশ করা হবে। ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র স্টাফ নার্স নাদিরাকে প্রত্যাহার করা হয়েছে। জানা গেছে, কটিয়াদি উপজেলার মল্লিক হার্নিয়ার অপারেশন করতে হাসপাতালে ভর্তি হন। এছাড়া নিকলি উপজেলার জহিরুল ইসলাম
অ্যাপেন্ডিসাইডের অপারেশন করতে হাসপাতালে ভর্তি হন। সকালে সার্জারি ওয়ার্ডের মোট চারজনকে অপারেশন করার জন্য চেতনানাশক ইনজেকশন দেয়া হয়। স্বজনরা জানান, ইনজেকশন দেবার 10 থেকে 15 মিনিটের মধ্যে দুইজনই মারা যায়। বাকি দুইজন স্বাভাবিক রয়েছেন। তাদেরকে আলাদা রুমে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু। সাজু, এখন পর্যন্ত তো তদন্ত কমিটির পক্ষ থেকে কিছু জানা গেছে কিনা, আর রোগীদের মৃতদেহ কোথায় রাখা হয়েছে? দেখুন, তদন্ত কমিটির পক্ষ থেকে কিছু জানা এই মুহূর্তে আসলে সম্ভব না। শুধু আমরা জেনেছি বা আমাদেরকে জানানো হয়েছে, হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তিনি বলেছেন যে 5 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির বিষয়ে আমরা যতটুকু জানি যে এটা পরবর্তীতে আর খুব একটা আলোর মুখ দেখে না, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলির ব্যাপারে। আমি আপনাকে যদি বিষয়টা বলি যে যেখানে চেতনানাশক ইনজেকশনগুলি দিয়ে মানে অপারেশন থিয়েটারে রোগী নেওয়ার পর চেতনানাশক দেওয়া হয় এবং চেতনানাশক দেওয়ার জন্য একজন ডাক্তার থাকেন, তো এখানে আসলে ওয়ার্ডেই মানে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে ওয়ার্ডে একজন নার্স তাদেরকে ইনজেকশন পোস্ট করেন। আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সূত্র থেকে বা তত্ত্বাবধায়ক যে জিনিসটা বলেছেন যে ওই ইনজেকশনগুলি আসলে চেতনানাশক ছিলই না, এটা অন্য কোনো ইনজেকশন ছিল যেটা এই নার্স পোস্ট করেছেন। এটার দায় নার্স যেহেতু পোস্ট করেছেন তিনি তো নেবেনই, তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু যে ডাক্তার এই চেতনানাশক দেওয়ার কথা বা প্রেসক্রিপশন করেছেন তিনিও কিন্তু এই দায়টা এড়াতে পারেন না। আমরা কিন্তু হাসপাতালে গিয়েছি, যে ডাক্তার আসলে মানে ছিলেন ওই জায়গা বা যে ডাক্তার অপারেশন করার কথা, এই ঘটনার পরপর তারা গা ঢাকা দিয়েছেন, তাদেরকে পাওয়া যায়নি। হাসপাতালের রেজিস্টার গুলোও আমরা যারা সংবাদ মাধ্যম কর্মী আমরা দেখার চেষ্টা করেছি যে কোন ডাক্তার সেখানে মানে দায়িত্বরত ছিলেন, সেই বিষয়টাও কিন্তু আমরা জানতে পারি না। এখন ঘটনা সকাল 10টা থেকে 11টার মধ্যে ঘটেছে। সরকারি খাতায় অবশ্যই তাদের নাম আছে যারা দায়িত্বে ছিলেন। এই তদন্ত কমিটির আলোর মুখ কতটুকু দেখে এই মানে অপেক্ষায় স্বজনরা থাকবেন। এখন স্বজনদের কান্নায় মানে আহাজারিতে তো হাসপাতাল চত্বর ভারী। আর মোট 4 জনকেই চেতনানাশক দেওয়া হয়েছিল, 2 জন সাথে সাথে মারা গিয়েছেন আর 2 জন বলা হচ্ছে যে নিবিড় পর্যবেক্ষণে, কিন্তু কোথায় আছে এটা আমরা সংবাদ মাধ্যম কর্মী আসলে জানতে পারিনি। যেটা আসলে মেডিকেল কলেজ হাসপাতাল বা বিভিন্ন সরকারি হাসপাতালের বেলায় ঘটে, সংবাদ মাধ্যম কর্মীদেরকে পুরোপুরি স্বাধীনতা আসলে দেওয়া হয় না। সব মিলে এখন অপেক্ষার পালা, এই তদন্ত কমিটি কতটুকু এই 2 হত্যার মানে কারণ খুঁজে বের করতে পারে। বুঝতে পেরেছি, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবারও জানার চেষ্টা করব। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু। ঠাকুরগাঁও সীমান্ত থেকে আলেমুর রেজা নামে এক বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, আটকের খবর পাওয়ার পরপরই তারা বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। বিজিবির পক্ষ থেকে তাকে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। সে শূন্য রেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে, ভারতের ভিতরে থেকে আটক। তো আমরা যোগাযোগ করেছি, আমাদের যোগাযোগ করা হয়েছে, ফেরত আনার চেষ্টা করছি। এদিকে বেনাপোলে বিজিবি বিএসএফ এর সেক্টর পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সীমান্ত হত্যা, মাদক ও চোরাচালান বন্ধ সহ বিভিন্ন সমস্যা নিরসনে একমত হয়েছে বিজিবি ও বিএসএফ। খুলনা সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক খসরু রায়হান জানিয়েছেন, সীমান্ত চুক্তি অনুযায়ী যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা রক্ষায় অবৈধ স্থাপনা নির্মাণ ও উন্নয়নমূলক কাজের সমাধানে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বুধবার সকাল 10:30টার দিকে পেট্রাপোল সীমান্ত দিয়ে 21 সদস্যের বিএসএফ কর্মকর্তারা বেনাপোলে প্রবেশ করেন। এ সময় আইসিপি ক্যাম্পের সামনে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। বিএসএফ এর পক্ষেও বিজিবিকে শুভেচ্ছা জানান বিএসএফ কর্মকর্তারা। চাচার খুনের প্রতিশোধ নিতেই খুলনার সাবেক ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে হত্যা করেছে ভাতিজা শেখ শাহরের ইসলাম পাপ্পু। এজন্য ব্যবহার করা হয় এক নারীকে।
দুপুরে এক সংবাদ সম্মেলনে কক্সবাজারের পুলিশ সুপার রহমতুল্লাহ জানান, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শহীদুল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড হয়। শাহরিয়ারুল ইসলাম পাপ্পু কাউন্সিলর টিপুকে গুলি করে হত্যা করে। টিপুকে হত্যার জন্য কক্সবাজারকে উপযুক্ত প্লেস মনে করে আসামিরা। টিপুর সঙ্গে থাকা নারী ঋতুকে টোপ হিসেবে ব্যবহার করে তারা। গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতে গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। বুধবার মৌলভীবাজারের জুড়ি থেকে শাহরিয়ার ইসলাম পাপ্পু, গোলাম রসুল ও ঋতুকে গ্রেপ্তার করে পুলিশ। আমাদের গোপন সূত্রে জানা যায় যে এই হত্যাকাণ্ডটা টিপু নিজেও ওই হত্যাকাণ্ডে ফিজিক্যালি উপস্থিত ছিল। সেইটার একটা বিষয় আছে, এখানে একটা শত্রুতা এবং ক্ষোভ তৈরি হয় এবং স্থানীয় আধিপত্য এবং প্রভাব বিস্তারের দ্বন্দ্বকে কেন্দ্র করে সার্বিক বিষয়টি মিলিয়েই এই হত্যাকাণ্ডের মোটিভ হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। ফরিদপুরে একটি ব্যাটারির জন্য কিশোর রিকশা চালক হোসাইনকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় মূল আসামি ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুরের তুফান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল জানান, মরদেহ উদ্ধারের পর থেকে আসামির শনাক্তে অভিযানে মাঠে নামে পুলিশ। গতরাতে শহরে অভিযান চালিয়ে তুফানকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার ভাটি লক্ষ্মীপুর থেকে হোসাইনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার হাত পা বেঁধে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার। তার মৃত্যুর এক সপ্তাহ আগে তার বাবা মারা যান। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সাথে আরো দুইজন সহযোগী ছিল, সে সহ 3 জন। এর মধ্যে একজন সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণ করে। ঝিনাইদহের কোট চাঁদপুরে হত্যা মামলার এক আসামিকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম কাউসার আলী। মঙ্গলবার রাতে উপজেলার চাঁদপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে 15-20 জন মুখোশধারী দুর্বৃত্ত কাউসারের বাড়িতে এসে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। পরে বাড়ির পাশের রেলগেটে কুপিয়ে ফেলে রেখে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কাউসার কোট চাঁদপুরের জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যা মামলার আসামি ছিলেন। মানিকগঞ্জের ঘিওরে ক্যান্সার আক্রান্ত নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। সকাল 8টার দিকে উপজেলার রাথুরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বামী সেকেন্দার আলী জানান, ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে সকালে বাজার করতে বের হন তিনি। 8:45টার দিকে বাসায় গিয়ে স্ত্রীর মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে পুলিশ। নাটোরের নলডাঙ্গায় 18টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ সব আসামিকে খালাস দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক AFM মারুফ চৌধুরী এই রায় ঘোষণা করেন। আসামিপক্ষের আইনজীবী শরীফুল ইসলাম মুক্তা জানান, 2004 সালের 7 ফেব্রুয়ারি রামসার কাজীপুরে 18টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে একই গ্রামের আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে 105 জনের বিরুদ্ধে মামলা করেন। 2007 সালের 6 অগস্ট আপিল করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ 30 জন। নিষ্পত্তি হওয়া মামলার আপিল শুনানি শেষে আজ দণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাসের আদেশ দেয় আদালত। তৎকালীন মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা যে গামাকে যারা হত্যা করেছিল তারাই অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঘটনার 4 বছর পরে এই মিথ্যা মোকদ্দমাটা দায়ের করেছিল এবং যে সকল সাক্ষী দিয়েছে সমস্ত সাক্ষীরাই একে অপরের আত্মীয় এবং গামা হত্যার সকলেই দণ্ডাদেশপ্রাপ্ত আসামি। এ কারণে বিজ্ঞ আদালত তাদেরকে খালাস প্রদান করেছে। ইতিপূর্বে একই ঘটনা থেকে ধানমন্ডিতে এই মুহূর্তে ব্রিফ করছেন দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। শুধু দুদকের দ্বারা দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব হয় না। দুদকের উপরে আইনগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে অর্পিত দায়িত্ব আছে সুনির্দিষ্ট দুর্নীতি নিয়ন্ত্রণের, দুর্নীতির প্রতিকার এবং প্রতিরোধের, কিন্তু তার সাথে পুরো রাষ্ট্র কাঠামোর একটা সংশ্লিষ্টতা দরকার, অংশগ্রহণ দরকার।
এবং সেই লক্ষ্যে আমরা বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা করেছি। প্রথমে তার মধ্যে আছে যে আমাদের মূলত পুরো রাষ্ট্র কাঠামো এবং সমাজকে সম্পৃক্ত করার জন্য আমরা কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছি। প্রথম হচ্ছে যে আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানের ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় এবং অর্পিত ক্ষমতা, রাষ্ট্রীয় এবং আইনগতভাবে অর্পিত যে ক্ষমতা, সেটির জন্য অপব্যবহারকে, সেটির ব্যক্তিগত কারণে অপব্যবহারকে বা ব্যক্তিগত লক্ষ্যে উদ্দেশ্যে যদি অপব্যবহার কেউ করেন, সেটি যেন অবৈধ বা অগ্রহণযোগ্য বিবেচিত হয়, সেই লক্ষ্যে আমাদের সংবিধানের 20(2) অনুচ্ছেদের সংশোধন দরকার, এই পরামর্শটা আমি দিয়েছি। এবং সেই ক্ষেত্রে কী ধরনের সংশোধন দরকার সেটা আমরা উল্লেখ করেছি বা আমাদের প্রতিবেদনে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল কোনো নেই আমাদের। এটা একসময় 2010 সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণীত হয়েছিল। সেটি আসলে একদিক থেকে যেরকম দুর্নীতি প্রতিরোধক সুনির্দিষ্টভাবে উপযোগী নয়, অন্যদিক থেকে সেটার অপব্যবহার হচ্ছে, কোনো বাস্তব প্রয়োগ হয়নি। তো আমরা সেই বিবেচনায় আমরা প্রস্তাব করেছি যে বাংলাদেশে জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল প্রণয়ন করতে হবে, যার মাধ্যমে রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের দুর্নীতি প্রতিরোধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা, দায়িত্ব নির্ধারিত থাকবে এবং তাই সেটি তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো প্রতিপালন করবে এবং সেটি পর্যবেক্ষণের জন্য বা সেটিকে পরিবীক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হবে। আমাদের সংবিধান থেকে, সংবিধানের 77 অনুচ্ছেদ অনুযায়ী যে অম্বুডসম্যান বা ন্যায়পালের যে প্রভিশন আছে, সেই ন্যায়পাল প্রতিষ্ঠিত করে সেই ন্যায়পালের উপর দায়িত্ব হবে যে আমাদের যে জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল হবে সেটি বাস্তবায়িত হচ্ছে না এবং সেই লক্ষ্যে তার উপর ভিত্তি করে পরামর্শ সুপারিশ প্রদান করা। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে যারা আপনারা এই ঘরে উপস্থিত, আমি শিওর যারা আপনারা সবাই জানেন যে বাংলাদেশে প্রতি বছর কালো টাকাকে বৈধতার সুযোগ দেওয়া হয়। আমরা সুনির্দিষ্টভাবে প্রস্তাব করেছি এই বৈধতা, কালো টাকা বৈধতা দেওয়ার, অর্থাৎ অপ্রদর্শিত বা বৈধতার সাথে অসামঞ্জস্যপূর্ণ আয়কে বৈধতা দেওয়ার কোনো সুযোগ সকল সুযোগ চিরতরে বন্ধ করতে হবে। কোনো যুক্তিতে সেটা করা যাবে না। চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। প্রজেক্টে চীনের বিনিয়োগ আছে, বিনিয়োগ মানে ঋণ প্রধানত, এবং সেই কিছু প্রজেক্ট চলমানও আছে, সেগুলি কন্টিনিউ করছে। আর আমাদের আরও কিছু বিষয়াদি আছে, যেমন ঋণের শর্তাবলী নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো, ঋণের সুদ কমানো বা ফেরত দেওয়ার সময় বাড়ানো ইত্যাদি বিষয়ে আমরা কথা বলবো। আমরা এটাও চাইবো যে আমরা যখন গ্রাজুয়েট করব এলডিসি থেকে, তখন চীন যেন ইউরোপের মতোই যেন আরও 3 বছর আমাদেরকে ভিসা ফ্রি এবং কোটা ফ্রি সুবিধা বহাল রাখে। এমনিতে এখন পর্যন্ত তো আমরা জানি যে চীন আমাদেরকে প্রায় সব পণ্যেই শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে, কিন্তু সেটা আমাদের গ্র্যাজুয়েশনের পরে তখন আবার আলাদাভাবে তাদের কাছ থেকে আমাদের সেই সুবিধাটা নিতে হবে। তো এই ধরনের বিষয়াবলী প্লাস কিছু কালচারাল বিষয় আছে। আমাদের 50 বছর পূর্তি হচ্ছে চীনের সাথে সম্পর্কের, সেটার বাংলাদেশে এবং চীনে কিছু অনুষ্ঠানাদি হবে, সেগুলি নিয়েও আমরা কথাবার্তা বলবো। মোটামুটি এই আমাদের বিষয়। এরপরে আপনাদের স্পেসিফিক কোনো বিষয়ের উপর আর কিছু প্রশ্ন থাকে সেটা আমি একজনের বিগত আওয়ামী লীগ সরকারের সময় যখন সাবেক প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছিলেন, তখন $5 বিলিয়ন বাজেট সহায়তার কথা বলা হয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশের পক্ষ থেকে আপনারা জানাবেন কিনা? জেডিআই-তে যুক্ত হবার বিষয়ে একটি আলোচনা চলছে বিগত সরকারের সময় থেকেই, সে বিষয়ে আপনাদের আলোচনা হবে কিনা বা সমঝোতা স্মারক সইয়ের কোনো সম্ভাবনা আছে কিনা? আর তিস্তা প্রকল্পে আপনি এতগুলি বলে ফেললে তো আবার মনে থাকবে না। বাজেট সহায়তার যেহেতু আমাদের সমস্যা আছে, আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো। আমরা দেখবো যে কতটুকু তারা সহায়তা দিতে পারে, কতটুকু যদি প্রজেক্ট ঋণ যেগুলো সেগুলো যদি ত্বরান্বিত করা যায় সেটাও আমাদের সুবিধা হতে পারে। তো সবকিছু মিলিয়েই অর্থনৈতিক বিষয়গুলি সবকিছুই আসবে। আর আমাদের যে বিভিন্ন প্রকল্প সহায়তা ইত্যাদি বিষয় আছে সেটাও আসবে, এই যে কারণে যে আমরা ইয়েকেও নিয়ে যাচ্ছি। আমরা ইআরডির একজন সিনিয়র কর্মকর্তা আমার সাথে যাবেন, তাদের অনেকগুলো বিষয় আছে। তো আমরা কোনো কিছুই বাদ রাখবো না, সবকিছু নিয়ে আলাপ আলোচনা করবো। আমি তো জানতে চাচ্ছিলাম স্পেসিফিক করে যে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় $5 বিলিয়ন কথাবার্তা হয়েছিল, যেটা সেটা এখন আমরা সেটা অবশ্যই সেই আলোচনা বহাল আছে এবং সেটা থাকবে।
তাদের ইন্টারেস্ট রেট একটু বেশি এবং কমিটমেন্ট ফিরও একটা ইস্যু আছে। এটাই তো আমি এই প্রসঙ্গটা ইতিমধ্যে আপনাদেরকে উল্লেখ করেছি। যে কোনো কিছুতে আমরা ইন্টারেস্ট রেট কমানো এবং পরিশোধের সময় বাড়ানোর জন্য বলবো, এবং কমিটমেন্ট ফি যেটা এটা যাতে তুলে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করবো। সেটা চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি ছিলাম সেখানে। যাচ্ছি পরের খবরে। মাত্র 4 বছরে বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওরে পরিযায়ী পাখির সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। ফাঁদ পেতে ও দেশীয় যন্ত্র দিয়ে অবাধে শিকার করায় প্রতি বছর কমছে পাখির আনাগোনা। স্থানীয়রা বলছেন শীত মৌসুমে তৎপরতা বেড়ে যায় শিকারীদের। শীত এলেই সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীন সহ বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখি আসে টাঙ্গুয়ার হাওরে। তবে দিন দিন আশঙ্কাজনক হারে কমছে হাওরে পাখির আনাগোনা। শিকারীদের দৌরাত্বের কারণে পাখি কমছে এলাকায়। হাওরে ফাঁদ পেতে ও দেশীয় যন্ত্র দিয়ে অবাধে শিকার করা হচ্ছে পাখি। এমনকি পাখি শিকারের ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমেও। অসাধু কিছু পাখি শিকারী আছে, তারা রাতের আধারে পাওয়ারি টর্চ লাইট দিয়ে, স্থানীয় ভাষা কয় কুসা দিয়ে পাখিগুলো মারে। আগে যে এগুলো পাখি আসতো, এগুলো কোনো পাখি আসে না আমাদের হাওরে। বাংলাদেশ বার্ডস ক্লাবের তথ্য বলছে 2020 সালে পাখির সংখ্যা ছিল 51,000, 2021-এ দাঁড়ায় 27,000-এ, 2023 ও 24 সালে 50,000 পাখি মিলেছে এখানে। বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে পাখি শিকার করছে, শিকারীরা শিকার করছে অবাধে। এখানে প্রশাসন দেখেও না দেখার জন্য বান করছে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন পাখি শিকার রোধে তদারকি বাড়ানো হয়েছে। এরই মধ্যে শাস্তির আওতায় আনা হয়েছে কয়েকজনকে। আমরা প্রশাসন থেকে কিন্তু যথেষ্ট সচেতন আছি। আর ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে আমরা 2 জন পাখি শিকারীকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যারা এরকম পাখি শিকার করবে তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসব। টাঙ্গুয়ার হাওরের ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীলদের কঠোর নজরদারির দাবি পরিবেশবিদদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরের হাজীগঞ্জে প্রতি কেজি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 6 থেকে 12 টাকা দরে। ক্রেতা সংকটের কারণে বিপাকে পড়েছেন চাষিরা। ফলন ভালো হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ তারা। জেলার বিভিন্ন উপজেলায় কুমড়ার কম বেশি আবাদ হলেও হাজীগঞ্জের ডাকাতিয়া নদীর বলাখলা, শ্রীনারায়ণপুর ও অলিপুর গ্রামে বেশি চাষ হয় হাইব্রিড জাতের মিষ্টি কুমড়ার। হাজীগঞ্জে এবার আবাদের লক্ষ্য 250 হেক্টর থাকলেও আবাদ হয়েছে 618 হেক্টর জমিতে। দ্বিগুণেরও বেশি জমিতে চাষ ও ফলন ভালো হলেও দেখা মিলছে না ক্রেতার। গত বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ব্যবসায়ীরা এলেও এবার তাদের দেখা নেই। কুমিল্লা, নিংসার, নোয়াখালী, চিটাগাং থেকে বেরিয়ে আসতো, এবার কোনো বেরিয়ে আসে নাই। আমাদের কুমড়া বেচা কিনে হচ্ছে না। 6 টাকা, 8 টাকা, 12 টাকা, 10 টাকা এর ভিত্তি। সারের পয়সা আইয়ে যান সততায়, আমরা বেচা কিনি করতে পারি না। জামালপুরের স্বেচ্ছাশ্রমে 1.5 কিলোমিটার সড়ক নির্মাণ শুরু করেছে স্থানীয়রা। শনিবার থেকে শুরু হওয়া নির্মাণ কাজ এখনও চলমান। স্থানীয়রা জানান ঝিনাই নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হবে, কিন্তু সড়ক না থাকায় সেতু নির্মাণ কাজ ব্যাহত হয়ে আসছে। তাই আশপাশের 5 গ্রামের 5 শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে নির্মাণ করছেন 1.5 কিলোমিটার এই রাস্তা। তাদের সাথে কাজে অংশ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও। এখন ব্রিজটা যদি হয়, আমাদের কাঁচামাল বা যাবতীয় পণ্য, কৃষি পণ্য যাতায়াত করতে না যাইতে বা বাজারজাত করতে সুবিধা হবে। আমরা 5টি গ্রাম এক হাতে মিলিতভাবে নিয়ে মাটি কাটতেছি। এই মাটি কাটাটা আমার কাটলে রাস্তাটা হইলে সব 5টি গ্রামে এক মিলিতভাবে থাকতে পারি। আমরা বিশ্বাস করি যে আজকে তারা যে উদ্যোগ স্বেচ্ছায় নিয়েছে, যদি আল্লাহ আগামী দিনে বিএনপিকে সুযোগ দেয়, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, এই এলাকার সকল সমস্যার সমাধানে আমাদের বিএনপির আন্তরিক উদ্যোগ থাকবে। সমস্ত নিজস্ব উদ্যোগে, নিজ উদ্যোগে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলার এই কাজে, এই সংস্কারে সর্বাত্মক সহযোগিতা করবে। এই ছিল সমগ্র বাংলাদেশে আমন্ত্রণ পরের আয়োজনে।